খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শটস আর কি ইমপ্রুভ করার জন্য। ইন্ডিভিজুয়াল আমরা বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয়, যে 1-to-1 প্র্যাকটিসটা। আমাদের তো আসলে এই অপরচুনিটি হয় খুব কম। তো যেহেতু বিপিএলের আগে যে সুযোগটা এসেছে, সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি। তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটসগুলো ইমপ্রুভ করার জন্য আর কি। ওরা পারে এই শটগুলো, কিন্তু আরও যেন পারফেকশন হয় সেই কারণেই আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শটসের উপরে যেন আমরা বেশি আর কনফিডেন্স নিয়ে খেলি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আসলে ভাই দেখছিলাম যে শুধু অফ সাইডে খেলানো হচ্ছে এবং অফ সাইডে নেটও দেওয়া হচ্ছে, এটা আসলে কী কারণে? না, শুধু অফ সাইডে না, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে, যে বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম, দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান। তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে, তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট কাভার মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা। লেগ সাইডেও প্র্যাকটিস করানো হয়, যদি যেমন ফ্লিক, আজকে কিন্তু অনেকগুলা ব্যাটসম্যানকে ফ্লিক প্র্যাকটিস করানো হয়েছে লেগ আর কি, মিড উইকেট এবং মিডনের ওদিক দিয়ে যেন নিচে বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শটস খেলি আর কি। ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি, কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে খেলতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি। শটগুলো কি আপনারা আইডেন্টিফাই করছেন নাকি ওনারাই? হ্যাঁ, হেড কোচ থেকেই আসছেন, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে শর্টস প্র্যাকটিসগুলো হচ্ছে হেড কোচের মাথা থেকে এসেছেন। আসলে ওই কয়েকদিন আগে আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে বলারদের হাত থেকে রিড করার ব্যাপারে, স্পিনার, ওই জায়গাটা আমাদের সবসময় একটা ল্যাকিং ছিল। এই নিয়ে আমাদের প্লেয়ারদের সাথে নিয়ে কথা হয়েছে নাকি, যে ওই যে ফিট ইউজ করতে পারাটা, বল হাত থেকে রিড করতে লাগবে না। এখন তো আমরা আসলে সিম্বল নিয়ে কাজ করতেছি। স্পিন ট্রেনিং যখন শুরু হবে হয়তোবা 9 এবং 10 হয়তো সেন্টারে, 9 না 10-11 মনে হয় আপনি সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তোবা এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। তো অবশ্যই আপনি যদি পেস বলেন স্পিন বলেন, আপনি যদি আগে থেকে পিক করতে পারেন যে এইটা এই জায়গায় আসতেছে, এই লেন্থে আসতেছে, তখন আপনি জন্য সহজ হয় খেলাটা। আসলে ভাই সাইফ হাসানকে আপনি দেখেছেন রংপুর রাইডার্সে, এখন দেখছেন আসলে ক্যাম্পেও তিনি আছেন। সাইফকে আসলে আপনি কীভাবে জাজ করবেন এবং সাইফকে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, মানে সাইফের চিন্তা ভাবনা? না দেখেন, সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল, তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ওই সময় হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু লাস্ট 4 বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে। এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে। লাস্ট বিপিএলে বলেন, তারপর লাস্ট জিএসএলে খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে, বিশেষ করে T20-তে ভালো করার পরে তাকে এখন ওয়ানডে ক্রিকেটেও সে খেলছেন। তো অনেক ইমপ্রুভ করেছে, প্রচুর হার্ড ওয়ার্কার। তো সে কষ্ট করতে পছন্দ করে। তো আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি, যে যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। আপনি তাকে অনেক দিনও দেখছেন, পজিশন আপনি দেখছেন ন্যাশনাল টিমে আসার পরে তো তার পজিশনটা বেশ 2-3 বার চেঞ্জ হয়েছে। মানে কি একটা প্লেয়ারকে যখন আমরা সেটেল করতে যাবো তখন কি তাকে একটা নির্দিষ্ট পজিশনে সেটেল করাটা বেটার, নাকি আপনারা মনে করেন যে ও মানে হি ক্যান প্লে ইন ভেরিয়াস পজিশন, মানে কোনটাকে বেটার মনে হয় আপনি? না দেখেন, ডেফিনেটলি একটা প্লেয়ার যদি একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারে ভেরি গুড, কিন্তু সাইফ বলেন, পারভেজ ইমন বলেন, তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম, তাদের একটা গুণ হলো যে তারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে, যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের হয় না। এই জিনিসটা যেমন আমার কেরিয়ারে আমার এটা ছিল না যে আমি জায়গায় দাঁড়ায় 6 মারবো, হয়তো ডাউন উইকেট যেতে হবে। স্পিন বলের কথা বলছি আমি। তো সাইফ বলেন, পারভেজ ইমন, তারা কিন্তু জায়গায় দাঁড়ায় 6 মারতে পারে। তো ট্রাই করা হয়েছিল 2টা ম্যাচে, তাকে 4 নম্বরে খেলানো হয়েছিল, পরে আবার লাস্ট ম্যাচে নিয়ে এসেছেন ওপেনিংয়ে। যেহেতু
তার ডোমেস্টিক কেরিয়ার যদি দেখি যে লিস্ট এ ক্রিকেটে প্রায় 10টার মতন সেঞ্চুরি, তারপর ফার্স্ট ক্লাসে 8টার মতন সেঞ্চুরি আছে। তো সে যখন সেঞ্চুরি করে সেই রানগুলো কিন্তু বড় বড় করে, এবং সে 4-এ 3-এ ওপেনিং করে অভ্যস্ত। সেই কারণে ম্যানেজমেন্ট বলতে পারবে আসলে, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ক্যাপ্টেন ওনারা হয়তো বলতে পারবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার একটা জায়গা হলে ভালো। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে কিন্তু 4টা প্লেয়ারই টপ অর্ডারের। আপনি দেখেন লিটনও ওপেনিং করতে পারে, সে নাম্বার 3 খেলছেন, সাইবও ওপেনিং করতে পারে, তাকে নাম্বার 4-এ খেলিয়েছেন, পারভেজ ইমন ওপেনিং করে, তাকে 4-এ খেলিয়েছেন লাস্ট ম্যাচে। তো 4জন প্লেয়ারই কিন্তু লাস্ট 1 বছরে খুব সাকসেসফুল। এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচেই কিন্তু তারা বড় একটা 50 করছেন, বিশেষ করে T20-তে। তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলার যদি জানেন তাহলে আপনার জন্য, টিমের জন্য ভালো। আসল ভাই, আপনি চট্টগ্রামে দেখছিলাম আসলে জাকির আলীকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন, অফসাইডের শট নিয়ে কাজ করেছেন, তার অফসাইডের শট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কিন্তু আপনি যখন কাজ করলেন, কাজ করার পর আসলে কী ফাইন্ড আউট করেছেন? সে কি মেন্টালি আসলে পিছিয়ে পড়েছে নাকি টেকনিক্যালিও আসলে জাকিরের এই সমস্যাটা রয়েছে? দেখেন, আমি একটু আনলাকি বলবো, জাকির আলী অনেক যদি টেস্ট ম্যাচে সে খেলতে পারেনি, চমৎকার প্র্যাকটিস করেছেন। তারপর একটা ম্যাচ খেললো, ওই ম্যাচে 2টা বল বাদ দিলে, যে বলে একটা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছেন আর যেটা আউট হয়েছেন, এই 2টা বল বাদ দিলে আর বাকি 14টা বলে আমি বলবো যে সে ম্যারিট অনুযায়ী খেলেছেন, ভালো ব্যাটিং করছিল। আনলাকি যে সে ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও 2টা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানই করতো, কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং এবং সে কিন্তু পারফর্মার। যখন সে বাংলাদেশ টিমে ঢোকার আগে কিন্তু 3টা সিজন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, NCL বলেন, BCL বলেন, BPL বলেন, সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে, এবং বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু সে 3টা ফর্মেটই ভালো খেলেছেন। রিসেন্টলি একটু খারাপ সময় যাচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে BPLটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য, এবং ভালো জায়গায় সে গিয়েছেন। সুজন ভাই আছেন হেড কোচ হিসাবে, এবং অনেক দিন সে কাজ করেছেন, আবাহনীর হয়ে খেলেছেন। তো তার সব কিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি শিওর যে BPL-এ সে তার ভালো রিদমে চলে আসবে ইনশাআল্লাহ। লাস্ট একটা প্রশ্ন, আসলে মুস্তাফিজের বলিংয়ে হাতে পড়েছিল না মুস্তাফিজ? না, আসলে সারাদিন প্র্যাকটিসের পরে আর ওই খেলাটা দেখা হয়নি। আপনি তো একটা সিরিজ মাত্র বাংলাদেশ টিমকে সামনাসামনি দেখলেন, তো আপনি জানেন বাংলাদেশের সঙ্গে সমস্যা করে কোথায় কোথায় ব্যাটিংয়ে, এগুলো আইডেন্টিফাই করেছেন, কোথায় কোথায় কাজ করছেন। আরেকটা জিনিস, যে বাংলাদেশ কিন্তু হঠাৎ করে কলাপস করে, যে একসাথে 3-4 উইকেট করে যায়, 6 জন করে যায়, এইটা বাংলাদেশের সমস্যা হিসেবে এইটা নিয়ে কাজ করছেন। আলহামদুলিল্লাহ, একটা ইনিংস বাদ দিয়ে সবগুলো ইনিংসই খুব ভালো খেলছে। তো এখনও আশা করি যে এরকমই কন্টিনিউ করবে, এটাই আশা থাকবে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে ভাই একটা জিনিস, আপনি যে যখন কোচিং আসছেন তার আগে কিন্তু অনেক বিশ্লেষণ করতেছিলেন, মানে বিভিন্ন সংবাদ মাধ্যম, আমরাও আপনার কাছ থেকে নিতাম বিশ্লেষণ। এখন এই জিনিসটা মিস করেন কিনা, মানে বিশ্লেষণ করাটা? না, এটা তো আসলে খেলা, এটার বিশ্লেষণ কখন করা হয়? খেলা দেখা। এখনও আমি খেলা দেখি, যখনই অবসর সময় পাই অন্য অন্য ম্যাচগুলো, অ্যাশেজের ম্যাচগুলো হাইলাইট দেখি, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচগুলো। তো মিস করি না, এনজয় করি সবগুলো কিছু। এখন যেহেতু কাজ করছি, এটা আরো আবার সামনে মজা। রাখতে পারে বিশ্লেষণ আল্লাহ জানে।